গিন্নি, আমি দোকানে যাচ্ছি, নিজের খেয়াল রেখো কেমন? আরে দাঁড়াও দাঁড়াও, এভাবে বলেই তুমি চলে যাবে? আমার সাথে কোথায় দুটো দুষ্টু মিষ্টি কথা বলবে, তারপর না কাজে বেরোবে? আমারও তো ইচ্ছে করে। দেখো গিন্নি, আমার হাতে কিন্তু এত সময় নেই। তোমার সবকিছু চাহিদা পূরণ করতে গেলে আমাকে টাকা রোজগার করতে হবে। হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম, শীতকাল তো চলে এলো, চলো না কোথাও থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, আমি দোকান থেকে ফিরি, তারপর তোমার বাপের বাড়ি যাব। আরে আমি বাপের বাড়ির কথা বলিনি, অন্য কোথাও। তোমার কি জীবনে কোনো শখ সাধ নেই নাকি? ইচ্ছে কার থাকে না বলো, কিন্তু পরিবারের দায়িত্বটা যে আমাকেই নিতে হয়, তাই জন্য আমি যেতে পারবো না গো। তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। একটা কম বয়সী ছেলেকে বিয়ে করলে এতদিনে আমি অনেক জায়গায় ঘুরতে পারতাম, আমার সমস্ত ইচ্ছে সে পূরণ করত। তাহলে সেটা তুমি তোমার বাড়ির লোককে বলতে পারতে, আমাকে বলে কি হবে? যত সব উল্টোপাল্টা ঝামেলা। হ্যাঁ, এবার তো আমাকে বলবেই, নিজে তো আমার জীবনটা নষ্ট করে দিলে। এই তুমি চুপ করো তো, সকাল সকাল ঝামেলা ভালো লাগে না। কাজের সময়তেও তোমাকে সেই ঝামেলা করতেই হবে, অসহ্যকর। তুমি আবার এইভাবে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছ তো? দেখবে দেখবে দেখবে, এর ফল ভালো হবে না। আরে বৌদি, আসতে যাও গো, কি হয়েছে তোমার? তোমাকে দেখে তো মনে হচ্ছে খুব রেগে আছো। বলো না তো, তোমার দাদাটা হয়েছে একরকম, কোনো শখ সাধ নেই। তোমার দাদা আমার ইচ্ছেগুলো পূরণ করবে না তো কে করবে শুনি? কেন? আরে দাদা না করলে তো আমি আছি। তোমার কি ইচ্ছে বলো, আমি পূরণ করব। তার আগে তুমি তোমার মাথাটা ঠান্ডা করো। তুমি ছাড়া এই বাড়িতে আমাকে আর কেউ ভালো করে বোঝে না। এই বিয়েটা করে আমার জীবনটা ছারখার হয়ে গেল। না না, বিয়েটা করে ভালোই হয়েছে, না হলে তো আমি জানতেই পারতাম না আমাদের গ্রামেও এত সুন্দর একটা মেয়ে আছে। সত্যি সত্যি আমি সুন্দর? তোমার দাদু তো কোনোদিন এইভাবে আমার প্রশংসা করেনি, ভালো করে আমার সাথে সময় পর্যন্ত কাটায়নি। হ্যাঁ গো বৌদি, তোমার মতো সুন্দরী মেয়ে এ গ্রামে আর দুটো নেই। হ্যাঁ, তুমি দাদার কথা ছাড়ো তো, একটা পুরনো যুগের লোক, আধুনিক কিচ্ছু বোঝে না। এবার থেকে তাহলে আমি আমার সব ইচ্ছে তোমাকে বলতে পারি তো? কোনো অসুবিধা হবে না তো তোমার? আমার আবার অসুবিধে হতেই পারে না। তুমি শুধু আদেশ করবে আর আমি শুনে যাব। আমার মনে হয় তোমার দাদাকে বিয়ে না করে তোমাকে বিয়ে করলে কাজের কাজ হতো। অনেক টাকা পয়সা দেখে তাকে বিয়ে করেছিলাম, এরকম হবে কি করে জানবো বলো? আমি তো দত্তক নেওয়া ছেলে, তাই আমার কথা কেউ আর ভাবেনি। সবাই হই হুল্লোড় করে দাদার বিয়েটা দিতেই মত্ত, আর এদিকে আমি একা পড়ে আছি। তুমি একদম ভেবো না, তোমার সাথেই আমি আছি। তুমি আর আমি পরবর্তীকালে এক হব। তাহলে তো ভালোই হয়, আমার কাছে একটা বুদ্ধি আছে, সেটা তাহলে প্রয়োগ করা যাক। কানটা এদিকে নিয়ে এসো বলছি। বউটা বলছে ঠিক, বিয়ে হলো, ওকে কোথাও ঘুরতে নিয়েও যায়নি। কিন্তু আমি কি করব, কাজের যদি এত চাপ থাকে, আর আমার ভাইটা তো কোনো কাজের নয়, ওখানে বসতে বললে টাকা চুরি করবে। কি ব্যাপার রে বন্ধু, এমন উদাসীন চেহারা করে বসে আছিস কেন? বৌদির সাথে কি ঝামেলা হয়েছে নাকি? আর বলিস না তো, রোজের এক ঝামেলা, আমি কোন দিকে যাব ভেবেই পাচ্ছি না। কেন, আবার কি হলো? সব তো ঠিকঠাকই চলছিল। এত কিছু শোনবার পর তুই বল, এরপর আমি কোন দিকে যাব? ব্যাপারটা ভেবে দেখবার আছে, তবে আমার মতে তুই বৌদিকে ভালোভাবে বোঝা, দেখবি নিশ্চয়ই বুঝবে। স্ত্রী স্বামীর পরিস্থিতি বুঝবে না, এটা আবার কখনো হয়েছে নাকি? আরে না রে না, যদি আমার কথা বুঝতে পারতো তাহলে এতদিন ঠিক বুঝতো। ও বোঝবার মেয়ে নয়। তোর কাছে অন্য উপায় থাকলে বল, এসব আর আমার আর ভালো লাগছে না। প্রথমত তুই শান্ত হ, আমার কাছে দ্বিতীয় উপায়ও আছে। তুই এমন কিছু বল যেটায় কাজ হবে, উল্টোপাল্টা কিছু বলিস না, মন মেজাজ একদম ভালো নেই। তুই তাহলে তোর শ্বশুর বাড়ি চলে যা, তোর শাশুড়িকে সবকিছু খুলে বল, দেখবি কোনো না কোনো একটা উপায় ঠিক বের করে দেবে। হ্যাঁ, এটা করলে কাজ হবে বলছিস? আশা করছি কাজ হবে, কারণ প্রত্যেকটা মেয়ে তার মায়ের কথা শোনে। আচ্ছা, তাহলে আমি একবার ঘুরে আসি। দেখ তাহলে কি হয়। আমি এখন যাই রে, অনেক দেরি হয়ে গেল, মেলা কাজ পড়ে আছে। অসংখ্য ধন্যবাদ রে উপায়টা বলে দেবার জন্য।
পরে তোর সাথে দেখা করছি, হ্যাঁ? তারপর আবার বলবো সব। রতন, তুমি এসে গেছো? কই, জিনিসটা এনেছো? হ্যাঁ হ্যাঁ, এনেছি এনেছি। আর এমন বিষ এনেছি, খেলেই একেবারে মরবে। তা বলছি, এসব কেউ দেখেনি তো? আরে না না, কেউ দেখতে পায়নি। আমি পাশের গ্রামে গিয়ে কিনে এনেছি। তাহলে দাঁড়িয়ে দেখছো কি? সব খাবারই বিষ মিশিয়ে দাও। সেসব হয়ে যাবে। তুমি আগে আমাকে একটা কথা বলো, তুমি আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি ছাড়া আমার কে আছে বলো? এই বাড়িতে যেদিন থেকে এসেছি সেদিন থেকে তো তুমি আমার খেয়াল রেখে চলেছো। তোমায় ছাড়া আর কাকে বিয়ে করব বলো? তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেলে দেখবে তোমাকে অনেক সুখী করে রাখবো। আচ্ছা, সেসব কথা পরে হবে গো। আমি কি আর পালিয়ে যাচ্ছি নাকি? তোমায় ছাড়া পালিয়ে যাবো কোথায় বলো? এখন যে কাজটা করার কথা সেটা তাড়াতাড়ি করে ফেলতে হবে। এই তো বিষটা সব খাবারে মিশিয়ে দিচ্ছি, কতক্ষণই বা লাগবে? আচ্ছা, তোমার দাদা হঠাৎ মারা গেলে সবাই তো সন্দেহ করবে। তুমি আমাকে কাঁচা খেলোয়াড় ভাবো নাকি? সব ব্যবস্থা আমার করা হয়ে গেছে। পুলিশকেও টাকা খাইয়ে দিয়েছে। আমাদের ব্যাপারে একটুও তদন্ত হবে না। এই জন্যই তোমাকে এত ভালোবাসি। আচ্ছা, আমার সাথে তুমি নদীতে পানি আনতে যাবে? অত দূর থেকে পানি নিয়ে আসতে আমার বড্ড কষ্ট হয় গো। তোমায় আমি কি বলেছিলাম? যা দরকার হবে শুধু আদেশ করবে, আমি সব করতে রাজি আছি। আগো ছেলে একটা। আরে জামাই বাবা জীবন যে, এসো এসো, ভিতরে এসো। তুমি তো আমাকে জানিয়ে আসবে, তাহলে তো মিষ্টি আনিয়ে রাখতাম। শাশুড়ি মা, আপনি এত উতলা হবেন না। আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাকে সাহায্য করুন। কি হয়েছে গো বাবা? তোমার গলার স্বরটা এমন লাগছে কেন? দাওয়ায় এসে বসো। খারাপ ভাববেন না মা, তবে আপনার মেয়ের সাথে আমার প্রায় ঝামেলা হয়। এটাকে কিভাবে ঠিক করা যায় আপনি একটু বলুন তো। কি ব্যাপার নিয়ে ঝামেলা হয়? আমি জানি আমার মেয়েটা একটু জেদি, তবে ও শ্বশুর বাড়ি এসব কি করছে? দেখুন, আমি তো ব্যবসা নিয়ে একটু ব্যস্ত থাকি, তাই জন্য ওকে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারছি না, এজন্যই ঝামেলা। তাহলে তুমি ওকে বোঝাও, বলো অন্য সময় নিয়ে যাবে, তাহলেই তো হয়ে যায়। কিন্তু আমি যে বেড়াতে যেতে পারবো না, বেড়াতে গেলে যে আমার ব্যবসায় লস হয়ে যাবে। এটাই তো তুমি ভুল করছো। সব সময় কাজ নিয়ে থাকলে যে হয় না। তোমার মাথায় রাখতে হবে তুমি বিয়ে করেছো, তোমার বউ কি চাইছে সেটাও তো একটু দেখতে হবে, বলো। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। কিছুদিন কাজের ছুটি নিয়ে ওকে নিয়ে একটু বেরিয়ে এলে হয়তো এই ঝামেলা মিটে যাবে। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক। না হলে কি হবে বলো তো? তোমাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসাটাই তৈরি হবে না। আমি বুঝতে পেরেছি শাশুড়ি মা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি তাহলে এখন আসি। জামাই বাবা জীবন, দুপুরবেলায় এলে আর কিছু না খেয়েই চলে যাবে? এই ব্যাপারগুলো একটু জিজ্ঞেস করব বলেই তো এসেছিলাম। এখন বাড়িতে না খেলে আবার চেঁচামেচি শুরু হয়ে যাবে। এত কষ্ট করে রান্না করেছে। আচ্ছা বাবা, তুমি যাও, আবার এসো কিন্তু। আরে রতন, করছোটা কি? এভাবে পানি চলেছে, আমি ভিজে যাব। কেন গো, আমি তোমার সাথে একটু মজা করতে পারি না? আহা, আমি সেটা বললাম তোমায়, কিন্তু এমন সময় কেউ দেখে ফেললে কি হবে বলো তো? এই গ্রামে তোমার দাদার অনেক সম্মান। কে আমার দাদা? হ্যাঁ, আমার কোনো দাদা নেই। যে কোনোদিন আমাকে ভালোবাসেনি সে আমার দাদা হতে পারে না। এই রতন, তুই এসব কি করছিস? আরে ওটা তোর বৌদি হয়। আরে এই, তুই বৌদির সাথে এই ব্যবহার করছিস? দেখো ইমরানদা, আমি তোমাকে খুব সম্মান করি তাই বলছি, আমাদের দেওর আর বৌদির মাঝে তুমি ঢুকো না, ঠিক আছে? হ্যাঁ, তোদের পরিবারের মাঝে ঢোকাটা আমার ঠিক নয়, তবে এই জিনিসটা যে দেখবে সেই বলবে। আচ্ছা, আমার যখন কোনো সমস্যা নেই, আপনার সমস্যা কোথায় বলুন তো? বৌদি, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। যাই হোক, আপনি একজন বিবাহিত স্ত্রী, কোনো যুবক পুরুষের সাথে আপনি এমন ভাবে মেলামেশা করতে পারেন না। আর তোর লজ্জা করে না রতন? তুই তো মোহনের ভাই রে। তোমাকে অনেক সম্মান করি তাই কিছু বলছি না, না হলে মেরে না মুখ ভেঙে দিতাম। আমাদের পরিবারের বিষয়ে তোমার নাক গলানোর অধিকার কে দিয়েছে? হ্যাঁ,
দেখ রতন, মুখ সামলে কথা বল। আমি তোর সাথে কিন্তু খারাপ আচরণ করছি না। দেখুন মশাই, আপনি এখান থেকে যান, আর আমাদের পরিবারের বিষয়ে আপনাকে যেন ঢুকতে না দেখি। আশ্চর্য লোক যত সব। বৌদি, হ্যাঁ, ডিম ভাতটা কিন্তু সেরা হয়েছে। এই খাবার নিশ্চয়ই দাদার খুব পছন্দ হবে। অনেক কষ্ট করে বানাতে হয়েছে, এমনি এমনি কাজ হয়ে যাবে না। বাবা, আজকে দেখছি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, ভাইয়ের খিদে পেয়েছিল বলল, তাই জন্য দিয়ে দিলাম। তোমার খাবার দেওয়া আছে, বসে পড়ো না। বাহ, ডিমের তরকারির তো দারুণ সুগন্ধ উঠেছে। দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। হ্যাঁ, শুধু দেখলে তো হবে না, খেতে হবে। নাও নাও, তাড়াতাড়ি খাও। তোমার খাওয়া হলে তারপর আমি খাবো। খাবারটা সত্যিই সুস্বাদু হয়েছে। এমন খাবার আমি সেই কবে খেয়েছিলাম আমার মনে পড়ছে না। ভাই, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে রে ভাই। তুই তাড়াতাড়ি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আয়, আমার বড় কষ্ট হচ্ছে রে। আরে ডাক্তার ডাকবো বলে তো বিষ মেশাইনি রে। দাঁড়া না, দাঁড়া দাঁড়া দাঁড়া, ডাক্তারের কাছে নিয়ে যাব, তবে তুই মরলে, বুঝলি? তুমি মরবে আর আমি তোমার ভাইয়ের সাথে সংসার করব। কোনোদিন তো আমার কোনো ইচ্ছে পূরণ করতে পারোনি, কিন্তু তোমার ভাই করে দেখিয়েছে। এবার আমি আর বৌদি বিয়ে করব, আর তোর সব টাকা আমি পেয়ে যাবো। কেউ জানতেও পারবে না। তোরা তোরা আমার পেছনে এসব করে বেড়াচ্ছিস। ওপরওয়ালা আছে, উনি সবাইকে শাস্তি দেবেন। ও বেচারা আর একটু কষ্ট পাক, তারপর একটু কান্নাকাটি শুরু করব। না হলে সবাই আবার সন্দেহ করবে। এখানকার লোকেরা খুব শেয়ানা। হ্যাঁ, সত্যি তোমার বুদ্ধি আছে বলতে হবে। হায় 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 গো, হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো, কি সর্বনাশ হলো। এবার আমার কি হবে? আমি কাকে নিয়ে বাঁচবো? হায় হায় হায়। দাদা, তুমি আমাদের সাথে কেন এমন করলে? কি অসুবিধা করেছিলাম আমরা তোমার? এভাবে বিষ খেলে কেন? কি হয়েছে? এত কান্নাকাটি কিসের? বাবা, মন কি হয়েছে রে তোর? হ্যাঁ, তোমার বন্ধু বিষ খেয়ে আত্মহত্যা করেছে গো। আমি তো কোনোদিন তার উপর কোনো চাপ সৃষ্টি করিনি, তবুও সে যে এমন কেন করলো? মন তোর কিচ্ছু হবে না রে। আমি তোকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। আমি সবার চক্রান্ত বুঝতে পেরে গেছি। দাদা দাদা, আর এই দুনিয়াতে নেই। হ্যাঁ, হাসপাতালে নিয়ে গিয়ে কি হবে? তুই দেহটা রেখে দাও, আমরা শেষ কাজের ব্যবস্থা করি। চুপ কর তুই। নিজের দাদাকে এইভাবে বিষ খাইয়ে মারতে লজ্জা করে না? তোদের মনোভাব আমি বুঝে গেছি। না গো দাদা, তুমি আমাদের ভুল বুঝছো। এটা আমাদের কোনো হাত নেই গো। তোমরা যখন কিছু করনি, তাহলে মানুষটা এখানে এভাবে পড়ে আছে কেন? যখন দেখলে তখন তো হাসপাতালে নিয়ে যেতে পারতে। তোমাদের নাটক আমি ধরে ফেলেছি। এবার আমি আমার বন্ধুকে সুস্থ করি একবার, তারপর তোদের একটাকে দেখবো। ইমরান দা, আমি বলছি তুমি দাদার দেহটাকে এখানেই রেখে যাও। চুপ কর তুই। দেহ আবার কি রে? মোহন এখনো বেঁচে আছে, আর আমি ওকে বাঁচিয়েই ছাড়বো। তুমি আমাদের অনুমতি ছাড়া ওকে নিয়ে যেতে পারো না। মোহন যদি মারা যায়, আমি কিন্তু পুরো দোষটা তোমার উপর চাপিয়ে দেব। এই তো আসল রূপটা বেরিয়ে পড়েছে। হ্যাঁ, তোমরা যে আশাটা করছো সেটা কখনোই পূরণ হতে দেব না আমি আমার বন্ধুকে ঠিক সুস্থ করে নিয়ে আসবো, তারপর তোদের মজা দেখাবো। ডাক্তারবাবু, আপনি আমার বন্ধুকে বাঁচান। ডাক্তারবাবু, ওনাকে চক্রান্ত করে বিষ খাওয়ানো হয়েছে। ডাক্তারবাবু। ও বাবা, রোগীর অবস্থা তো খুব খারাপ। আপনি তাড়াতাড়ি রোগীকে স্ট্রেচারে শুয়ে দিন, আমি ভেতরে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করছি। আমার জামাই বাবা জীবন কোথায়? কি করে ঘটলো এসব? আপনি উতলা হবেন না। ডাক্তারবাবু ভেতরে নিয়ে গেছেন, চিকিৎসা করছেন। কি করে হলো এসব? আমার বাবা জীবন তো এভাবে আত্মহত্যা করার ছেলে নয়। আজকেই তো আমার বাড়িতে গিয়েছিল। আমি আপনাকে সব বলবো, কিন্তু এখন নয়। আগে মোহন সুস্থ হয়ে উঠুক, তারপর। হে উপরওয়ালা, তুমি আমার জামাইকে সুস্থ করে দিও। ওটা আমার জামাই নয়, আমার ছেলে। তুমি রক্ষা করো উপরওয়ালা, রক্ষা করো। কিছু একটা ঘটতে চলেছিল, সেটা তো আন্দাজ করেছিলাম।
কিন্তু জল এত দূর গড়িয়ে যাবে সেটা ভাবতে পারিনি। এসব করেছে যখন, নিশ্চয়ই পুলিশকেও টাকা খাইয়েছে। ওদের টাকার তো অভাব নেই, এদেরকে হাতে না মেরে ভাতে মারতে হবে। তুমি এমন অন্য মানুষ কেন? তোমার এই নীরবতা আমাকে আরো ভয় দেখাচ্ছে। আপনি চিন্তা করবেন না, আপনার জামাই আবার সুস্থ হয়ে উঠবে। আমি তো একটা কথা ভাবছিলাম, আপনি একদম ভয় পাবেন না। তুমি আজকে আমার সাথে এখানে থাকবে? এইসব ব্যাপারে তো আমি কিছুই বুঝি না। তুমি থাকলে খুব সাহায্য হয় গো। আরে 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 আরে, আপনিও তো চিন্তা করবেন না, আমি এখানেই আছি। মোহন হলো আমার সব থেকে কাছের বন্ধু, ওর বিপদে আমি থাকবো না এটা আবার হতে পারে? আপনি মনের জোর রাখুন, আপনার ছেলে ঠিক সুস্থ হয়ে যাবে। সব কিছু পরিকল্পনা মতো চলছিল, ওই ইমরান এসে সব কিছু পণ্ড করে দিয়ে চলে গেল। এবার কি হবে বলো তো? সেটাই তো, দাদা যদি সুস্থ হয়ে যায় তাহলে তো সবকিছু ফাঁস করে দেবে। সবার আগে আমাদের দুজনকে বাড়ি থেকে তাড়াবি, তারপর তো বাকি কথা। ঠিক আছে, দুজনকে তাড়িয়ে দেবে, তুমি আর আমি দুজন মিলে বিয়ে করে একটা ছোট ঘর বানিয়ে সেখানেই সংসার করব। বাড়ি থেকে তাড়িয়ে দিলে তোমার সাথে সংসার করতেই আমার বয়ে গেছে, তখন তো তোমার কাছে একটা পয়সাও থাকবে না। তাহলে কিভাবে আমার ইচ্ছে পূরণ করবে শুনি? তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? এসব আমি ফালতু ফালতু করলাম? তোমার কাছে যখন টাকা থাকবে না, আমি বিয়ে করে কি করব শুনি? আমি একটা বড়লোক বাড়ির ছেলে দেখে বিয়ে করব। আমার সাথে এত মজা লুটে অন্য ছেলেকে বিয়ে করবি, সেটা আমি হতে দেব না। আমি কি ছেলে তুই এখনো বুঝতে পারিসনি? আহ, আমার লাগছে। ওফ, কি করছো তুমি? কি করছো তুমি? কি পাগল হয়ে গেলে নাকি? বল বল, আগে আমার সাথে সংসার করবি? তুই যদি আমার না হোস তাহলে কিন্তু আমি তোকে কারোর হতে দেব না, খুন করে রেখে দেব। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকেই বিয়ে করব। তুমি আমাকে মেরো না, মেরো না আমাকে, বড্ড লাগছে। পথে এসো বাছা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বেঁকাতেই হয়। যাক, উপরওয়ালা আমার কথাটা অন্তত শুনেছে। আমার বাবা জীবন আবার সুস্থ হয়ে উঠেছে। আমি তো আপনাকে বলেছিলাম আমার বন্ধু ঠিক সুস্থ হয়ে উঠবে। তাহলে এবার বাবা জীবনকে নিয়ে বাড়িতে চলো। অনেক বিপদ গেছে, আর এই সারা রাত্র সব ঘটনা আমি শুনেছি। ভাবতে পারিনি আমার মেয়েটা অমন হবে। মাসিমা, এখন আপনি বাড়ি যান। মোহনের বাড়ি গিয়ে এখন কাজ আছে, ওদের উচিত শিক্ষা না দিলে ওরা শোধরাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে সাবধানে নিয়ে যেও বাবা। আর বাবা জীবন সাবধানে থাকবে কিন্তু। ওষুধগুলো ঠিক সময় মতো খাবে। তারপর আমি আসবো মাঝে মাঝে তোমার কাছে। আচ্ছা মা, আপনি সাবধানে বাড়ি যান। আমি বাড়ি গিয়ে সব পরিস্থিতি সামলাই, তারপর আপনাকে খবর দেব। খবর দিতে হবে বলে মনে হয় না। তোমার প্রতিক্রিয়ার পর ওরা আমার কাছেই আসবে। হ্যাঁ, আমার বাড়িতে তো রাখবই না। এবার আপনি আপনার বাড়িতে স্থান দেবেন কি সেটা আপনার ব্যাপার। এমন মেয়ে থাকার থেকে না থাকা ভালো। সারা গ্রামে তো আমার বদনাম। এমন চরিত্রহীন মেয়েকে আমি আমার বাড়িতে রাখবো না। ভাই মোহন, তুই এখন বেশি কথা বলিস না রে, তোর শরীরটা ভালো নয়, একটু বিশ্রাম চাই তোর। হ্যাঁ বাবা জীবন, যাও তুমি বাড়ি যাও। আর ওখানে গিয়ে যেন বেশি চেঁচামেচি করো না। ঠান্ডা মাথায় কাজ সেরে দেবে। আমি তোমার পক্ষে আছি। আপনারা যে সবাই আমার পক্ষে আছেন, এটা ভেবেই অনেক আনন্দ লাগছে আমার। চল ভাই চল, এবার ধীরে ধীরে উঠে বাড়ি যেতে হবে, এখানে তো আর থাকা যাবে না। সত্যি তুই প্রমাণ করে দিলি তুই আমার আসলি বন্ধু। চল, আমাকে বাড়িতে নিয়ে চল। ওগো, তুমি এসেছো? কেমন আছো গো তুমি? তোমার শরীর এখন ঠিক আছে তো? দাদা, আমাদের কত চিন্তা হচ্ছিল জানিস, তোর সাথে এমনটা ঘটবে আমি ভাবতে পারিনি। প্রথমেই বলি, আমি বেশি কথা বলতে পারবো না। আর তোরা যেসব নাটক করছিস তাতে কোনো লাভ হবে না, কারণ আমার সবকিছু মনে আছে, কিচ্ছু ভুলে যায়নি। তা এ বাড়ি থেকে তোরা দুজন বেরিয়ে যা। আমার প্রিয় খাবার ডিম ভাত, তাতে বিষ মিশিয়ে আমাকে মারবার চেষ্টা করেছিলিস। কি ভাবলি তুই এসব ভুলে যাব? দাদা, আমাকে ক্ষমা কর রে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি।
তোর বউয়ের কথায় আমি এসব করেছিলাম রে, বিশ্বাস কর, আমার কোনো দোষ ছিল না। কথার জালে ফাঁসিয়ে দিয়েছিল আমাকে। তোর আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এ বাড়িতে তোদের আর কোনো স্থান নেই। আর তুই আমার ভাই নোস, আর নীলিমা আমার বউ নয়। তুমি আমাকে এভাবে দূরে ঠেলে দিও না গো। আমি কোথায় যাব? আমায় একটা সুযোগ দাও, দেখবি আমি আবার তোমার বিশ্বাস অর্জন করব। এবার তুমি যেমন ভাবে বলবে তেমন ভাবেই থাকবো। কিসের সুযোগ দেব? আমাকে আর একবার খুন করবার? এবারে তো ভাগ্যের জোরে আমি বেঁচে গেছি। পরের বার বাঁচবো কি তার ঠিক নেই। দাদা, একবার তুই একটু ভেবে দেখ, তুই এর ওর কথায় আমাদেরকে বের করে দিবি? আমি সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত নিয়েছি এটা। এক্ষুনি তোরা বেরিয়ে যা। আমাকে চিৎকার করতে বাধ্য করিস না। তোরা দুজন মিলে গিয়ে কোথাও সংসার করগে যা। খুব শক্ত তোদের। যা যা, বেরিয়ে যা। মা, ও মা, দেখো আমি এসেছি, দরজা খোলো গো। কি ব্যাপার রে? কিছু না জানিয়েই হঠাৎ করে চলে এলি যে? কি আর বলবো মা, দুঃখের কথা। তোমার জামাই আমাদের দুজনকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই তোমার কাছে আশ্রয় নিতে এসেছি গো। তুমি তাহলে ভাবো কেমন ছেলের সাথে বিয়ে দিয়েছিলে আমায়। বাহ, বেশ ভালোই তো নাটক করতে শিখেছিস তুই। তুই কি ভেবেছিস তোর কর্মকাণ্ড আমি জানি না? আরে আমি সারা রাত হাসপাতালে ছিলাম রে। মা, আমার ভুল হয়ে গেছে গো। আমি বুঝতে পারিনি এমন হয়ে যাবে। আমি সত্যি বুঝতে পারিনি। আমায় ক্ষমা করো আমায়। এই ভুলের ক্ষমা হয় না। তুই একদম আর আমার বাড়িতে ঢুকবি না। আর আজকের পর থেকে তুই আমাকে মা বলে ডাকবি না। তুই আমার মেয়ে হতেই পারিস না। মা, তুমি এমন বলো না। তুমিও যদি আমাদের দূরে ঠেলে দাও তাহলে আমরা যাব কোথায় বলো? তোর মতো চরিত্রহীন মেয়েকে আমি আমার বাড়িতে রাখতে চাই না রে। এতদিন থেকে তোকে আমি এই শিক্ষা দিলাম? ছি 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 ছি, আমার নিজের প্রতি ঘেন্না লাগছে। একটু ভেবে দেখো না গো। যতই হোক আমি তো তোমার মেয়ে। তোমার রক্ত আমার শরীরে বইছে। একটা সুযোগ দাও। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই গ্রামে যেন আমি আর তোকে দেখতে না পাই, তাহলে কিন্তু আমি তোদের পুলিশে দেব। এখানে জায়গা হবে না রতন। চলো চলো, আমরা অন্য জায়গায় যাই। তোর এই মুখ যেন আর কোনোদিন আমায় না দেখাস। যা, বেরিয়ে যা।